আইটেম প্রতিস্থাপন, অর্থাৎ তুমি একটা কোনো জিনিস ব্যবহার করছো, তুমি হয়তো কোনো একটা জিনিস ব্যবহার করছো, হয়তো সেটা কোনো প্লাস্টিকের জিনিস হতে পারে, সেটা কোনো বাড়ির মূলধন হতে পারে, মোবাইল ফোন হতে পারে। তো এইগুলো ব্যবহার করার পরে আমরা ভাবছি যে এইগুলো ফেলে দিচ্ছি একটা জায়গায়, এগুলো কি আর কোনো ব্যবহারের কাজে লাগবে না। এই যে দেখবে গ্রামে গঞ্জে কি হয়, প্লাস্টিক যারা হয়তো দেখবে ওই ভাঙা চোরা লোহা, তোরা হয়তো শুনেছো, দেখবে দেখবে সেগুলো তারা নিতে আসে, দেখেছো? দুই দিকে সাইকেলে দুটো ঝাঁপি লাগানো থাকে, মানে ঝুড়ি লাগানো থাকে। ও হচ্ছে টিন ভাঙা লোহা ভাঙা বলে। টিন ভাঙা, তার লোহা ভাঙা, এগুলো ভাবে ডাকে না হকার গুলো, যে বাড়ির মধ্যে আমাদের কি কি আছে, জড়ো হয়ে আছে কিনা, কোনো লোহার টুকরো আছে কিনা, কোনো কাঁচের টুকরো আছে কিনা, কোনো ভাঙা কিছু আছে কিনা, সেটা দিয়ে হয়তো কিছু পাওয়া যায় তাদের কাছ থেকে। এটাকেই আমরা বলছি কি, আইটেম। তুমি একটা জিনিস দিয়ে সেই জিনিসের পরিবর্তে একটা জিনিস নিচ্ছ, অর্থাৎ আমাদের কাছ থেকে তারা বোতল, বিভিন্ন ধরনের প্লাস্টিক, ভাঙা কাঁচ, লোহা, এগুলো নিয়ে তারা কি করবে, তারা গুদামে দেবে। গুদাম বলতে বুঝি সেই জায়গা যেখানে কাঁচ, লোহার টুকরো, প্লাস্টিক, এইগুলোকে একটা জায়গায় সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করার পরে তারা কি করে, যখন কারখানায় পাঠিয়ে দেয়, সেইগুলো দিয়েই আবার তুমি যেটা ব্যবহার করে ফেলে দিয়েছো সেটা আবার তারা কিন্তু তৈরি করবে। তো এটা কিন্তু পরিবেশগত মনোবিদরা ব্যবহার করতে বলছে, যে আমাদের ব্যবহার্য জিনিস যেন আবার আমরা পুনরায় ব্যবহার করতে পারি। কাগজের ব্যবহার পরিহার করতে হবে, তার মানে কি, কাগজটাকে, এই যে কাগজ যে আমরা ব্যবহার করছি সেই ব্যবহারটাকে আরো বাড়াতে হবে, অর্থাৎ কাগজটাকে যেন আমাদের সমাজের মধ্যে আরো বজায় রাখা যায়। জলবিদ্যুৎ সংরক্ষণ করতে হবে। আমরা জানি যে তাপ বিদ্যুৎ, কয়লা বেশি দিন কিন্তু আর পৃথিবীর মধ্যে অস্তিত্ব নেই, তাহলে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে, অর্থাৎ সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, নিউক্লিয় শক্তি, বায়ু শক্তি, এইগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে সেই জন্যই বলতে চাইছে ওরা যে কয়লা থেকে পুড়িয়ে তাপবিদ্যুৎ, সেই তাপ সৃষ্টি হওয়ার ফলে আমরা বিদ্যুৎ পাই, সেটাকে কমিয়ে আমাদের নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে। পরিবেশ বান্ধব অনুশীলন সমর্থন করুন। পরিবেশ বান্ধব সমর্থন অনুশীলন মানে হয়তো তুমি 5 কিলোমিটার কিংবা 10 কিলোমিটারে কোনো একটা রাস্তা যাচ্ছ, তুমি ভাবছো যে বাইক, ঘরে বাইকও আছে, ঘরে সাইকেলও আছে, তো আমরা কি করি, যে বাইক সাইকেল থাকে দুটোর মধ্যে আমরা বাইকটাকে নিয়ে যাই, কিন্তু এটা করলে কিন্তু হবে না। তাহলে তোমাকে কিন্তু পরিবেশ বান্ধব কোনো যানবাহন কিন্তু ব্যবহার করতে হবে। যেমন ধরো টোটো, ইলেকট্রিক চালিত দেখবে স্কুটি, সাইকেল, মানে যে যানবাহন নিয়ে যাওয়ার সময় সেটার মধ্যে কোনো পরিবেশ দূষণ ঘটাবে না, আমরা সেইগুলো ব্যবহার করব। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বর্জ্য পুনর্ব্যবহার করুন, অর্থাৎ এই যে প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বুঝি কোনগুলো, গাছপালা, জলশক্তি, বায়ু শক্তি, এইগুলোকে সংরক্ষণ করার জন্য তোমার কিন্তু কি করতে হবে, সেই বর্জ্যগুলোকে আবার নতুন ভাবে যেন তাদের কাজে লাগানো যায় সেটা কিন্তু ব্যবহার করতে হবে। পরিবেশগত সমস্যাগুলির বিপর্যয়ের একটি সতর্কতা, কি সতর্কতা, যদি আমরা এই যে আমরা উপরে যে সমাধানগুলো করলাম এইগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে পৃথিবীতে কোনো প্রাণের কিন্তু অস্তিত্ব আর থাকবে না। বলো, এটুকুর মধ্যে কাউরি কোনো জায়গায় প্রবলেম আছে, প্রশ্ন আছে, জিজ্ঞাসা করতে পারো। এর মধ্যে কাউরি কোনো জায়গায় প্রবলেম আছে?
না স্যার। ওকে, এবার আমরা কিছু ভূগোলের কিছু পাঠ আমরা ফিরে যাই, কারণ ভূগোলের পাঠটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এল নিনো। তোমরা হয়তো প্রত্যেকেই পড়ে থাকবে এল নিনো। এল নিনো মানে কি? এল নিনো পড়ার আগে আমরা প্রথমে দেখে নেব যে এল নিনো শব্দটি এসেছে কোথা থেকে। মনে রাখবে, এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ শিশু খ্রিস্ট। পরীক্ষাতে কিন্তু এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এল নিনো সম্পর্কে তোমাকে দিতে পারে যে এল নিনো শব্দটি কোথা থেকে এসেছে, তখন তোমরা বলবে স্প্যানিশ। এর অর্থ কি এল নিনো? এর অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট বা চাইল্ড ক্রাইস্ট। চলো এল নিনো সম্পর্কে আমরা একটা কিছু দেখে নিই বিস্তারিত। দেখো, কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকায় পশ্চিমে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর শীতল হাম্বল্ট স্রোতের পরিবর্তে পশ্চিমমুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবকে এল নিনো বলে। অর্থাৎ ডিসেম্বর মাসে কি হয়, পশ্চিমে পেরু ইকুয়েডর উপকূল থেকে যখন শীতল হাম্বল্ট স্রোত পরিবর্তে যখন উষ্ণ স্রোতটা যখন এগিয়ে আসবে, মানে শীতলের পরিবর্তে যখন স্রোতটা যখন উষ্ণ থাকবে, তখন সেই উষ্ণ স্রোতটাকেই আমরা বলছি এল নিনো। ওকে, বুঝতে পেরেছো বলতে গেলে প্রত্যেকে? এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারতে প্রকোপ লক্ষ্য করা যায়। ওপর দিকে পেরু মরুভূমির উত্তর অংশের প্রচুর বৃষ্টিপাত হয়। প্রকোপ মানে বিভিন্ন ঝড়-ঝঞ্ঝা সৃষ্টি হয়, মানব জীবনের ক্ষতি সাধন করে। আবার মরুভূমি অঞ্চলে কি হয়, মরুভূমি অঞ্চলে দেখবে যেখানে বৃষ্টিপাত হওয়ার জায়গাই নয়, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়। যখন এখন আমরা দেখতে পাচ্ছি যে একদিকে অতিবৃষ্টি, একদিকে অনাবৃষ্টি। এর প্রধান কারণ হচ্ছে এল নিনো। তাহলে এল নিনো সম্পর্কে আমরা পড়লাম। যদি কারোর প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। এল নিনো সম্পর্কে কারোর প্রশ্ন আছে? নেক্সট, লা নিনা। এই লা নিনা এই শব্দটির অর্থ মনে রাখবে। লা নিনা শব্দের অর্থ হচ্ছে যিশু কন্যা। তাহলে এল নিনো শব্দের অর্থ বললাম শিশু খ্রিস্ট, আর লা নিনা শব্দের অর্থ হচ্ছে যিশু কন্যা। এই দুটো কিন্তু গুলিয়ে না যায়। এটি এল নিনোর বিপরীত অবস্থা। এল নিনো সম্পর্কে আমরা কি পড়লাম যে শীতল স্রোতটার পরিবর্তে যখন উষ্ণ স্রোত, আর লা নিনাটার বিপরীত হবে। কি বিপরীত হবে? বায়ু সঞ্চালনের সময় যখন পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে যখন প্রভাবিত হবে, তখন কি হবে, স্বাভাবিক উষ্ণতাটা যা ছিল তার থেকে 4°C, এই 4°C-টা মনে রাখবে কত ডিগ্রি কমে যায়, এটাও কিন্তু পরীক্ষা দিতে পারে। 4°C কমে গিয়ে নিরক্ষরেখা বরাবর শীতল সমুদ্র স্রোত প্রভাবিত হবে। অর্থাৎ এল নিনোতে দেখলাম যে শীতল স্রোত থেকে উষ্ণ স্রোত প্রভাবিত হচ্ছে, এবং লা নিনাতে দেখলাম উষ্ণ স্রোতটা কমে গিয়ে, মানে উষ্ণ স্রোতের 4°C কমে গিয়ে নিরক্ষরেখায় যখন সেই স্রোতটা প্রভাবিত হচ্ছে, তখন সেটা কিন্তু শীতল স্রোত রূপে কিন্তু প্রভাবিত হচ্ছে। এই অবস্থাটাকে আমরা বলছি লা নিনা। তাহলে লা নিনার ফলে কি হয় একটু দেখিনি। উচ্চচাপ, নিম্নচাপ, তারপরে অস্ট্রেলিয়ায় ভারী বন্যা হয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপকূলে এবং ভারতীয় মহাদেশের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়। এই যে দেখবে কোনো কোনো জায়গায় দেখবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যেমন দেখবে মেঘালয়ের চেরাপুঞ্জি, বা যেটাকে আমরা বলছি মৌসিনরাম, বছরে কিন্তু সেখানে দুবার বৃষ্টিপাত হয়, তাই না? আমরা পড়েছি দেখবে এইগুলো। কিংবা এমন এমন ক্ষেত্রে দেখা যায় যে বছরে 12 মাসই বৃষ্টি হচ্ছে। তো সেইগুলোর মূল কারণ হচ্ছে লা নিনা, অর্থাৎ উষ্ণ বায়ুটা 4°C কমে গিয়ে শীতল বায়ুতে পরিণত হচ্ছে, এবং সেই শীতল বায়ুর প্রভাবে শীতল স্রোত সেটা কিসে পরিণত হচ্ছে, লা নিনাতে কিন্তু পরিণত হচ্ছে। এল নিনোর প্রভাবে পুষ্টিকর প্লাঙ্কটন বৃদ্ধি পায়।
পুষ্টিকর প্লাঙ্কটন মানে আমরা জানি প্লাঙ্কটন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যেগুলো মাছেদের খাদ্য হিসাবে গৃহীত হয়, অর্থাৎ মাছেদের খাবার ও বৃদ্ধিতে সহায়ক। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে প্লাঙ্কটন সৃষ্টি হয় কোন স্রোতের প্রভাবে, এল নিনো না লা নিনা? তাহলে পরীক্ষায় তোমরা উত্তর কি লিখবে? লানিনা। লা নিনা। দেখলে তাহলে ডিটেলস আমরা পড়লে কিন্তু এমসিকিউতেও কিন্তু আমরা আটকাবো না, আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এটা কমপ্লিট করার পরে আমরা এক্ষুনি এই ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এবার আমরা পড়ব, দেখো এখানে ছবিটাও দিয়ে দিয়েছি, ছবিটা তোমরা জুম করে দেখে নিও যখন তোমরা পিডিএফটা পাবে ক্লাসের শেষে, তাহলে তোমরা আরো জিনিসটা ভালোভাবে বুঝে যাবে। এবার আমরা পড়ব লাল জোয়ার বা যেটাকে আমরা বলছি রেড ট্রায়াডস। এই লাল জোয়ার সৃষ্টি হয় লাল ডাইনো ফ্ল্যাজেটস এর দ্বারা। অর্থাৎ লাল ডাইনো ফ্ল্যাজেটস বলতে কি বুঝি, যে যখন সমুদ্রকে লাল দেখায়, তাই না? আমরা অনেক অনেক সময় দেখতে পাই যে সমুদ্রের জল কিছুটা লালচে কালারিং হয়ে যায়, তখন আমরা জেনে যাব সেটা কিন্তু লাল জোয়ারের, লাল জোয়ার আসছে। সমুদ্রে কিন্তু জোয়ার ভাটা কোনো কোনো কারণবশত হয়ে থাকে, জোয়ারের সময় দেখবি জলটা উঠে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, ভাটার সময় দেখবে একদম জলটা শুকিয়ে যাচ্ছে। কখনো যদি গঙ্গা যাও তাহলে গঙ্গাতে ভালো বুঝতে পারবে, যখন গঙ্গাতে জোয়ার আসে তখন দেখবে পাশে আর কেউ থাকে না, থাকে দেখেছো? উপকূলবর্তী অঞ্চলে পাশে কেউ থাকে না, কারণ জোয়ারের সময় যদি কেউ গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকে সে কিন্তু আর বেঁচে কিন্তু আর ফিরবে না। আবার ভাটার সময়, অমাবস্যা হ্যাঁ বলো। অমাবস্যা পূর্ণিমা ওটা তো মানে ভালো বেশি বোঝা যায়। বোঝা যায়, হ্যাঁ, যাদের গঙ্গা তীরবর্তী অঞ্চলের বাড়ি তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। আবার ভাটার সময় আশ্চর্য লাগে, একদম জল শুকিয়ে যায় একদম, মানে তুমি এপার থেকে ওপারে হেঁটে চলে যাবে। ভালো করে লক্ষ্য করবে দেখবে গঙ্গা নদীতে যখন ভাটা হবে না, আর ভাটা বেশিক্ষণ থাকে না, হয়তো দুপুর দিকে হয়তো কিছুক্ষণ থাকলো, ভাটার সময় দেখবে জলটা দেখবে এক হাঁটু হয়ে যায়। তুমি এপার থেকে গঙ্গার এখান থেকে এই কোণ থেকে ওই কোণ তুমি চলে যেতে পারবে, মানে জলটা এতটা কমে যায়। কিন্তু কখন আবার জলটা চলে আসবে কেউ তো বলতে পারবে না, সেই জন্য মানুষ কিন্তু আর সেটা সাহস করে কিন্তু এগিয়ে যায় না। এটা ভালোভাবে তুমি লক্ষ্য করতে পারবে। যদি কখনো বিদ্যাসাগর সেতু যাও, কলকাতার মধ্যে যদি বিদ্যাসাগর সেতু যাও, তাহলে কিন্তু সেই সেতুর সংলগ্ন সংলগ্ন অঞ্চলে ভালো তোমরা দেখতে পারবে। এটা আমার নিজের চোখে দেখা, যে ভাটার সময় গঙ্গা নদীটা কেমন দেখতে লাগে, একদম মনে হবে যে জলটা মনে হয় মানে কেউ মেশিন দিয়ে হয়তো মেরে দিয়েছে, হয়তো সেটা খানিকক্ষণের জন্য, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাই না? এমনি সমুদ্রেও তো দেখা যায়। হ্যাঁ সমুদ্রে দেখা যায়, কিন্তু সমুদ্রে তুমি অতটা ভালোভাবে বুঝতে পারবে না। কিন্তু গঙ্গাটা তো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবাহিত হয়, তো সেই জন্য এই গঙ্গাটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। বিদ্যাসাগর সেতু থেকে তুমি যখন নিচের দিকে তাকাবে তখন দেখবি জলটা নেই সেখানে, 1 হাঁটু জল, যেখানে গঙ্গার জল থাকে এক তাল গাছ, স্বাভাবিক স্বাভাবিক বশত অবস্থায়। যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বাড়ি তারা কিন্তু এইটা ভালোভাবে লক্ষ্য করবে যে আমি যে কথাটা বললাম। ওকে, এবার সেই ছবিটা যেটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি, পড়াচ্ছিলাম, রেড জোয়ার। দেখো, উষ্ণ মহাসাগর পৃষ্ঠের তাপমাত্রা, কম লবণতা, উচ্চ পুষ্টি উপাদান, শান্ত সমুদ্র, রোদোজ্জ্বল আবহাওয়ার পরে বৃষ্টিপাত, এই ধরনের পরিবেশে লাল জোয়ারের সৃষ্টি হয়। তা লাল জোয়ারে কখন সৃষ্টি হয় তোমরা বুঝতে পারলে, যে উষ্ণ মহাসাগর পৃষ্ঠে যখন তাপমাত্রা হবে, কম লবণতা, কম লবণ যখন, উচ্চ পুষ্টি উপাদান যুক্ত যখন জল প্রবাহিত হবে, শান্ত সমুদ্র, অর্থাৎ সমুদ্রটা একদম পুরো শান্ত আছে, কোনো জোয়ার ভাটা নেই, তখন তুমি ভালোভাবে লালটা দেখতে পারবে। রোদোজ্জ্বল, রোদোজ্জ্বল দেখবে ওই বিকেলের দিকে হয়তো সূর্যাস্ত যখনই দেখবে যাবে, তখন তুমি সেটা ভালোভাবে লক্ষ্য করতে পারবে।
অর্থাৎ আমরা কিন্তু এটা একটু প্রতিনিয়ত লক্ষ্য করলেই কিন্তু আমরা এই কারণটা কিন্তু লক্ষ্য করি। ছবিটা দেখে নাও ভালোভাবে, আমি জুম করে নিচ্ছি, তোমরা ছবিটাও পেয়ে যাবে পিডিএফ এ। দেখতে পাচ্ছ পুরো হ্যাঁ একদম স্যার, জলটা দেখা একদম যাচ্ছে। লালচে কালারে হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে এটা রেড ট্রায়াডস বা লাল জোয়ার। নেক্সট নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্লুম। ব্লুম কথাটা আমরা কিন্তু অনেকেই শুনেছি এবং পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে যে ব্লুমটা কি। দেখো জলে যখন পুষ্টি মৌল, পুষ্টি বলতে জলে কি কি, নাইট্রোজেন, ফসফরাস, যখন এই উপাদানগুলো যখন বেড়ে যায় তখন জলের মধ্যে কি সৃষ্টি হয়, অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। অর্থাৎ অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় মানে জলের মধ্যে যদি নাইট্রোজেন, ফসফরাস এইগুলো বেড়ে গেলে অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমে যাবে, এবং অক্সিজেনের পরিমাণটা কমে গেলে একটু আগেই বললাম জলটা খারাপ হয়ে যায়। আর জলটা খারাপ হয়ে গেলে সে জলের মধ্যে কি থাকবে বলতো, শৈবাল থাকবে, জলের মধ্যে বেশ শ্যাওলা থাকবে। এই শৈবাল থাকলেই সেটাকে আমরা বলি অ্যালগাল ব্লুম। মনে থাকবে পরীক্ষার সময়। অর্থাৎ জলে অতিরিক্ত নাইট্রোজেন, ফসফরাস উপাদান ঘটিত বেশি থাকার ফলে জলে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কি হয়, শৈবালের সৃষ্টি হয়। এই শৈবালের সৃষ্টি হওয়াটাকে আমরা বলি অ্যালগাল ব্লুম। পরীক্ষার সময় যেন এটা মনে থাকে। নেক্সট অয়েল স্পিল। অয়েল স্পিল নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে তেল থেকে কিন্তু জলটা খারাপ হয়ে যাবে। অর্থাৎ জলে দেখবে জাহাজ অনবরত চলাচল করে সমুদ্রের জলে, সেই জাহাজ চলাচল করার ফলে কি হয় যে সমুদ্র দূষণ হয়। সমুদ্র দূষণ শুধুমাত্র জাহাজের অপরিত্যক্ত তেল পড়ার ফলে কি হয়, সমুদ্রের গুণাগুণ নষ্ট হয়ে যায়। অর্থাৎ অপরিশোধিত তেল যখন কি হয় সমুদ্রের জলে মিশে সেই জলটাকে যখন বিষাক্ত করে তোলে, তখন সেই বিষাক্ত হয়ে যাওয়ার ফলে সমুদ্রে যে সমস্ত সামুদ্রিক প্রাণীরা বসবাস করে তারা কিন্তু অক্সিজেনের অভাবে তারা মারা যায়। এই অবস্থাটাকে আমরা বলছি অয়েল স্পিল। অর্থাৎ জাহাজের চলাচলের কারণে সমুদ্রে অপরিশোধিত তেল পড়ে থাকে এবং সেই তেল পড়ে যাওয়ার ফলে জলের অক্সিজেনের পরিমাণ কমে যায়। আবার অক্সিজেনের পরিমাণ কমে গেলে তখন কি হবে, সমুদ্রের যে মাছ সামুদ্রিক প্রাণী বসবাস করছে তারাও কিন্তু মারা যায় শ্বাসরোধ হয়ে। তখন এই ঘটনাটাকে আমরা বলছি অয়েল স্পিল, অর্থাৎ অ্যালগাল ব্লুমের মতোই এটা। দেখো ছবিটা নিশ্চয়ই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো ছবিটা, দেখো জলটা একদম পুরোটা দেখবে তেলের মতো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার, একদম দেখা যাচ্ছে। শ্যাওলার মতো দেখাচ্ছে, পুরোটা একদম ঘোলা টাইপের হয়ে গিয়েছে। এরকম এরকম যখনই হয়ে যাবে তখন সেটাকে তুমি অয়েল স্পিলও বলতে পারো, অ্যালগাল ব্লুমও বলতে পারো। ঠিক আছে, ছবিটা কিন্তু দেখিয়ে দিলাম। নেক্সট ওসিয়ান মিক্সিং। ওসিয়ান মিক্সিং মানে কি, যখন সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন ধাতব পদার্থ যখন মিশে যাবে, তার মানে কি, রূপা, তামা, লোহা, কোবাল্ট এগুলো যখন খনন করা হয় তখন তো এগুলো তো নিশ্চয়ই সমুদ্রের কোনো নিকটবর্তী অঞ্চল থেকেই তো এগুলোকে তোলা হয়, তাই না? তো এই তোলার ফলে কি হয়, সেইগুলো সমুদ্রে জলে এসে পড়ে, মিশে যায়, এবং মিশে গেলে কি হয়, সালফেট, অর্থাৎ এই যে লবণ, সমুদ্রে যে লবণ থাকে, সমুদ্রের লবণটার নাম কি, সোডিয়াম ক্লোরাইড, বা যেটাকে আমরা বলছি NaCl। তাহলে সোডিয়াম ক্লোরাইড বিলুপ্ত হয় সালফেটের কারণে। তাহলে জলে যখন অতিরিক্ত সালফেট যখন জমা হয় সেই সমস্ত পদার্থগুলো ধৌত প্রক্রিয়াকরণের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি ওসিয়ান মিক্সিং। এর ফলে সমুদ্রের জলজ পরিবেশ কিন্তু নষ্ট হয়। ওকে, তাহলে সমুদ্রের জল নষ্ট হয়ে যাওয়ার আমরা তিনটে কারণ দেখলাম। একটা হচ্ছে অ্যালগাল ব্লুম, একটা হচ্ছে
অয়েল স্পিল, আর একটা হচ্ছে ওসিয়ান মিক্সিং। বলো বোঝা গেল না যায়নি? আজকের এই থিওরি ক্লাস থেকে যেগুলো পড়লাম তার মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা থাকলে বলতে পারো। স্যার ইউট্রিফিকেশনের ফলেও তো মানে জলের ওই মানে মাছেদের বসবাস। হ্যাঁ, ইউট্রিফিকেশনটা কখন হয় তুমি বলো? ইউট্রিফিকেশনটা কখন হয়? যখন জলের গুণটা নষ্ট হয়ে যায় তখনই তো ইউট্রিফিকেশন হয় না? যখন জলের যে যে জৈবিক উপাদানগুলো যখন নষ্ট হয়ে যায়, অজৈব উপাদান মিশ্রণের ফলে, তখনই তো ইউট্রিফিকেশন হয়। এবং এই ইউট্রিফিকেশন হয়ে যাওয়ার ফলেই মাছগুলো মারা যায়, তাই না? কারোর কোনো জায়গায় প্রবলেম আছে? স্যার নেই তো? যানবাহন। বলো বলো, শুনতে পাচ্ছি কেউ একজন বলছে কিছু। স্যার যানবাহন থেকে কোন ধরনের ধাতু নিঃসৃত হয়? চারকোল থেকে। যানবাহন 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 থেকে ওই যে আগের দিন পড়িয়েছিলাম, কোবাল্ট, সীসা, লেড। সব থেকে বেশি কোনটা? সব থেকে যানবাহন থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সীসা। যানবাহনের ধোঁয়ার মধ্যে সীসা থাকে। এই সীসাটাই কিন্তু পরিবেশে বায়ু দূষণের মূল কারণ। আমরা পড়াবো, আমরা বায়ু দূষণে যখন যাব তখন আমরা সম্পূর্ণ পড়বো একদম। তার জন্য কি করে বলতো? তার জন্য দেখবে মোটর সাইকেলে পেসিমেকার লাগানো থাকে। লক্ষ্য করেছো? ভালো করে দেখবে। সাইলেন্সারের জায়গায় দেখেছো ভালোভাবে? স্যার ওই আওয়াজটা কমানোর জন্য। আওয়াজটা কমানো যায়। তারপর দেখবে মোটর সাইকেল যখন চলতে শুরু করবে তখন দেখবে মোটর সাইকেল থেকে হাওয়া ইয়ে মানে অন্যান্য গাড়ির যেমন ধোঁয়া বেরোয়, সেরকম ধোঁয়া বেরোয় এখনকার মোটর সাইকেলে। ওই প্রথম রাউন্ডেই যা ধোঁয়া বেরোলো, তারপরে চলতে চলতে ধোঁয়া বেরোয়। না স্যার। তাহলে তাহলে কেন ধোঁয়াটা বেরোয় না? ওই যে পেস মেকার লাগানো থাকে, ওই ক্ষতিকারক সীসাটা সেখানে সংশোধিত হয়ে যাচ্ছে। তার ফলে আস্তে আস্তে সেটা পরিবেশের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ পরিবেশে কোনো দূষণ সৃষ্টি হচ্ছে না। সেই জন্যই দেখবে যখনই রাস্তাঘাটে যখনই আমরা গাড়ি নিয়ে যাই তখন দেখবে চেক করে, যে আমরা ধোঁয়া চেক দেখি, তাই না? তা ধোঁয়া চেকটা কেন দেখে? আমাদের প্রশাসনের পুলিশ পুলিশ বাহিনীরা, পুলিশ যারা রাস্তাতে আমাদের গার্ড দেয়, পুলিশ বাহিনীরা ধোঁয়া চেক কেন দেখে? কারণ ইনি বছরে ধোঁয়াটা চেক করছে কিনা সেটা বোঝা যায়। যে উনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির মধ্যে ধোঁয়া বেরোচ্ছে কিনা সেটা উনি চেক করছেন কিনা সেটা প্রমাণিত, নাম হচ্ছে ধোঁয়া চেক। কারণ মোটর সাইকেলের থেকে প্রচুর পরিমাণে সীসা নির্গত হয়, সেই জন্যই এতটা কড়া ভাবে কিন্তু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার। চলো, কিছু এমসিকিউ প্রশ্ন আছে। এমসিকিউ প্রশ্নগুলো তোমরা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে এই চ্যাপ্টার থেকে কি কি টাইপের প্রশ্ন হতে পারে এই এমসিকিউ গুলো আমরা করলেই বুঝতে পারবো। দেখো আমি কিছু তার মধ্যে করে দিচ্ছি, তোমরা সবাই পারবে। দেখো ভালো করে, নিচের কোন বায়ু দূষণকারী আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রধান উপাদান? নাইট্রাস, কার্বন মনোক্সাইড, ওজোন, সালফার ডাই অক্সাইড। তোমরা বলো। আলোক রাসায়নিক বলেছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, নাইট্রাস অক্সাইড। একটু আগেই আমরা পড়লাম যে বায়ু দূষণের মধ্যে সব থেকে ধোঁয়ার প্রধান উপাদানটা কি কি বললাম সেখানে? ক্লোরিন। ক্লোরিনটা একমাত্র সৃষ্টি হয় নাইট্রাস অক্সাইড থেকে। তাহলে 1 নম্বরে অপশন হয়ে গেল অপশন এ।
ওজোন ছিদ্র আরো স্পষ্ট হয় নিরক্ষরেখায়, কর্কট ক্রান্তি রেখায়, দক্ষিণায়ন না মেরু? মেরুতে। মেরুতে, এই তো পাচ্ছ তো। মানে যে বরফগুলো গলে যায়। হুম, ওই যে আগে একটু বললাম যে সুমেরু এবং কুমেরু এই যে দুটো প্রদেশের বরফগুলো গলে যাচ্ছে দিনকে দিন, সেটা নিশ্চয়ই সিএফসি বা গ্রিন হাউস গ্যাসের কারণেই ঘটছে। মহাজাগতিক রশ্মি যেমন গামা রশ্মির উৎস, গামা রশ্মি মাটি দূষণ থেকে নিশ্চয়ই হবে না, স্যার শব্দ দূষণ থেকে নিশ্চয়ই হবে না, তাপ দূষণ থেকে নিশ্চয় হবে না, তাহলে বিকিরণ বিকিরণ থেকে। দূষণ অর্থাৎ তেজস্ক্রিয় দূষণ থেকেই গামা রশ্মিটা আমরা পাচ্ছি। ওজোন স্তরের ক্ষয় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নেতিবাচক প্রভাব ক্যান্সার। অন্তর্ভুক্ত। ত্বকের ক্যান্সার। ত্বকের ক্যান্সার, এই তো দেখছো পড়ানোর মধ্যেই সব আমরা পেয়ে যাচ্ছি। তারপরে লিচিনস এর জন্য ভালো বায়োইন ডায়োক্স হয়। মানে স্যার এটা কি? এটা হচ্ছে ওই যে একটু আগে পড়ালাম না, যে অয়েল মিক্সিং, অ্যালগুমাম পড়ালাম যে ওইগুলো, ওখান থেকেই শৈবালের ক্ষেত্রে লিচিংটা সৃষ্টি হয়। তাই শৈবালটা কি থেকে হবে বলো? জল থেকে, তাই না? তাই জল ও বায়ু দূষণ, এই লিচিংসটা সৃষ্টি হয় জল থেকে, মানে ওই যে অয়েল মিক্সিং, তারপরে অ্যালবুমিন যেটা আমরা পড়লাম একটু আগে, তাই না? এটা জলাশয়ের ড্যাশ উপস্থিতি জল দূষণের একটি সূচক। ইকোলাই। ইকোলাই, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখছো প্রশ্নগুলো। পরিবেশে কীটনাশকের সংস্পর্শে এলে পাখির ডিমের খোসা অস্বাভাবিক পাতলা হয়ে যায়, এটা কি কারণে হয়? কোন পদার্থটার কারণে হয় এটা তোমরা পড়োনি, এটা হয়ে যাচ্ছে ক্যালমোডুলিন, মনে রাখবে। এই যে দেখবে পাখির সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, কেন? কারণ তাদের ডিমের খোসাটা এতটাই পাতলা হয়ে যাচ্ছে যে তাদের কিন্তু আর বাচ্চা ধারণ করার মতো আর ক্ষমতা জন্মেছে না। তার একটা কারণের জন্য, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট বা ক্যালমোডুলিনের প্রভাবে। তো এরকম আরো প্রশ্ন এখানে দেওয়া আছে, 8, 9, তারপরে 10, এই 10টা প্রশ্ন তোমরা একটু ভালোভাবে বাড়িতে করে নেবে। তো এখান থেকে এই প্রশ্নগুলো করে নিলে এখান থেকেই প্রশ্ন তোমরা পাবে। ওকে, আরো যদি কিছু কোশ্চেন সেট থাকে তাহলে দিয়ে দিবেন, মানে এই রিলেটেড। হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন সেট আমরা করাবো, আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করে নিই, তারপর আমরা কি করবো বলতো, তারপর আমরা সমস্ত অধ্যায় থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। কারণ এই যে অধ্যায়টা পড়ালাম, এই অধ্যায় থেকে যে যে প্রশ্ন হতে পারে তোমাদের তো পড়াতে পড়াতে বলে দিলাম, এবং তার সাথে যে 10টা প্রশ্নের এমসিকিউ, এই এমসিকিউ গুলো দিলাম না, এইগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে না। হয়তো বললো যে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম কোনটি, পাখির ডিমের খোসা পাতলা হয়ে যায় কোন উপাদানের প্রভাবে, তাই তো? তারপর ওজোন ছিদ্রে আরো স্পষ্ট হয়, সেটা কোথায়, কোথায় দেখতে পেলে আমরা দেখতে পাবো, তখন এইগুলো তোমরা করবে বাড়িতে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কাউরি কোনো জায়গায় প্রবলেম আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, বলো বলো। স্যার বলছি, তালাব হচ্ছে নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো হুম, মাটি সংরক্ষণ, বন সংরক্ষণ, জল সংরক্ষণ, শস্য সংরক্ষণ। জল সংরক্ষণ। এই ধরনের প্রশ্ন করাবো প্রিয়াঙ্কা, এই ধরনের প্রশ্ন আমরা করাবো প্র্যাকটিস, ঠিক আছে? এই ধরনের আমরা অনেক প্রশ্ন করাবো, তালাক, মানে
তারপরে এখানে একটা কোশ্চেন স্যার দিয়েছিল, হ্যাঁ, তো হ্যাঁ, এতে না উত্তর মানে অ্যান্সার দিয়েছে বন সংরক্ষণ, ওই জন্য জিজ্ঞাসা না করছি না, আমি। তাহলে ওই উত্তরটাই আছে দেখলাম। তালাকটা হবে জল সংরক্ষণই হবে। বেশ, ক্লাস কেমন লাগলো প্রত্যেকে? স্যার ভালোই লাগলো। ওটা কি হবে, জল সংরক্ষণ? হ্যাঁ, জল সংরক্ষণ। ক্লাস কেমন লাগলো? স্যার ভালো ভালো। মমিতা, মেঘনা, হ্যাঁ স্যার ভালো লেগেছে। তাহলে আমরা এরকম ভাবেই সিলেবাস কমপ্লিট করে নেবো। দিয়ে সিলেবাস কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের পেডাগোজি গুলো আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, পেডাগোজি গুলো তোমাদের পিডিএফ দিয়ে দেবো একদম সিলেবাস ওয়াইজ। যেহেতু আমরা এই বছর কন্টেন্টটার উপর বেশি নজর দেবো। পরিবেশ পেডাগোজি তোমরা প্রত্যেকেই কম বেশি পারবে। আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে আমরা যেটার মধ্যে আমরা ভালোভাবে আমরা প্র্যাকটিস করব তার হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের পার্ট আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করব এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে বইয়ের পিডিএফ যে প্রশ্নগুলো থাকবে তোমাদেরকে সব প্রোভাইড করে দেবো। তোমরা যাতে ওখান থেকে কোনো প্রশ্ন যাতে পরীক্ষার হলে ছেড়ে আসো সেটা কিন্তু আমরা করব না। আমরা কিন্তু কন্টেন্টটার উপর কিন্তু গুরুত্ব দিয়ে যাব। এই যে একটু আগেই যে প্রশ্ন করলো যে তালাক, এই ধরনের অনেক প্রশ্ন আমরা করাবো প্র্যাকটিস তোমাদেরকে। তার আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা তখন বিভিন্ন ইয়ারের সেট প্র্যাকটিস করব, তারপর ক্লাস 4-5 এর বই প্র্যাকটিস করব, সিটেটের প্রশ্ন প্র্যাকটিস করব, তাই তো? দিয়ে তোমাদের কিন্তু ইভিএসটা আমি ভালোভাবে একটা প্র্যাকটিসের জায়গায় রেখে দেবো, যাতে তোমরা ইভিএস থেকে প্রত্যেকে 25+ স্কোর সবাই যেন করতে পারো। আমাদের এই গ্রুপে যতজন স্টুডেন্ট আছো সেটা কিন্তু আমি চেষ্টা করে যাব। ওকে, স্যার ওই বিভিন্ন ওই বিহার টেট, ঝাড়খণ্ড টেটের মানে বিভিন্ন এই কোশ্চেন গুলো। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমাদের করাবো তো, এই প্রশ্নগুলো তোমাদের করাবো তো, সব করাবো। স্যার বলছিলাম মানে এই প্রশ্ন প্র্যাকটিসের জন্য কি কোনো বই কিনতে হবে, না আপনি যেগুলো কিচ্ছু দিবেন? বই কেনার দরকার নেই, কিচ্ছু বই কেনার দরকার নেই। আমার ক্লাস তোমরা করে যাও। আর যদি তোমাদের সময় হয় স্যার ম্যাডামকে বলবে যে স্যার ইভিএস এর ক্লাসটা যদি আরেকদিন নেওয়া যায় তাহলে আমাদের খুব উপকৃত হয়। স্যার বলছিলেন স্যার ইভিএস এর ক্লাসটা 2 দিন যদি দেন, আর আমি সত্যি করে বলছি তোমাদের ইভিএস এর ক্লাসটা যদি আমি সপ্তাহে 2 দিন যদি পাই তাহলে এর থেকে আর কিছু ভালো হতে পারে না। ঠিক আছে, কারণ একটা দিন তো সপ্তাহে একটা দিন মানে কি করাবো না এটা তখন একটু টিচারদের ভাবতে হয়। তো তার জন্য সিলেবাসটাকে কমপ্লিট করাবো, তারপরে আমরা প্র্যাকটিস সিজন আমরা কিন্তু করব। ওকে, আর তোমরা বলবে স্যার ম্যাডাম দিকে বলবে যে স্যার যদি পরিবেশের ক্লাসটা পরীক্ষার কিছু মাস আগে যদি আমরা 2 দিন করে যদি পেতাম তাহলে আমাদের খুব ভালো হতো। তাহলে হয়তো তোমাদেরকে আমি আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করাতে পারতাম। যদি স্যারদের যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই ওনারা করাবেন। আর যদি সম্ভব না হয় তাহলে তোমাদেরকে এই সপ্তাহে একটা দিনই করতে হবে। বেশ, তাহলে আজকে এখানেই আমরা কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা বাকি যে সিলেবাস সেই সিলেবাস থেকে আমরা প্রশ্ন ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, প্রত্যেককে গুড নাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেক, স্যার। গুড নাইট, থ্যাংক ইউ।